নির্ভর স্টেশন, এবং তারা হয়তো সংবাদকে অতটা গুরুত্ব দেয় না। কেউ কেউ সার্বক্ষণিক সংবাদ করছে দু একটি চ্যানেল, দু একটি স্টেশন ছাড়া। কিন্তু যেগুলো বড় বড়, যেগুলো জনপ্রিয় স্টেশন, সেগুলো মনে হয় মূলত মিউজিক নির্ভর। তো সেদিক থেকে দেখতে গেলে যে এটা তো চ্যালেঞ্জ বটে, কিন্তু এই চ্যালেঞ্জের মধ্যেও আমার মনে হয় যে বিবিসি ম্যানেজ করছে, যে মানুষের যে একটা চাহিদা রয়েছে যেটা হয়তো স্থানীয় গণমাধ্যম সেভাবে মেটাতে পারছে না, যেটা বিবিসি মেটাতে পারে। এবং বিবিসির উপর বিবিসির যে গ্রহণযোগ্যতা এবং তার উপর যে নির্ভরতা আছে, মানুষের যে আস্থা আছে, সে আস্থার জায়গাটা আমরা অনেকটা, আমি বলবো মোটামুটি ধরে রাখতে পেরেছি এই এলোমেলো সময়ের মধ্যেও। কারণ সময়টা বেশ এলোমেলো, রাজনৈতিক ভাবে বলুন, সামাজিক ভাবে বলুন, বিশাল বিশাল পরিবর্তন তখন। এবং আজকাল এই ইন্টারনেটের যুগে কোথা থেকে খবর আসছে, কোন খবর সত্য, কোন খবর মিথ্যা, কোন খবর বানানো, কোন ছবি বানানো, সেগুলো যাচাই করতেই মাথা ঘাম পায়ে পড়ে যায়। তার মধ্যে আস্থা ধরে রাখা কিন্তু খুবই খুবই কঠিন একটা কাজ, কিন্তু আমার মনে হয় আমরা সেটা পারছি। এবং সেই কারণে এখনো বিবিসি, আপনি ডিজিটালে ফেসবুকে ধরুন, আমাদের 90 লাখ ছাড়িয়ে গেছে আমাদের যে ফলোয়ার সংখ্যা, সেটা কিন্তু কম অ্যাচিভমেন্ট না। অনলাইনে আমরা ক্রমশ আমাদের পাঠক সংখ্যা বাড়াতে পারছি। টেলিভিশনে আমরা ধীর গতিতে চলছে, কিন্তু আমার মনে হয় যে একটা সলিড বেস আমরা তৈরি করতে পারছি টেলিভিশনে। এর মূল কারণ হচ্ছে যে আমরা যতক্ষণ আমাদের সাংবাদিকতাটা মূল্যবোধটাকে ধরে রাখতে পারবো, ততক্ষণ বাংলাদেশের পাঠক, দর্শক, শ্রোতাদের কাছে আমরা রয়ে যাবো আর কি। আপনি সাংবাদিকতার মূল্যবোধের কথা বলছিলেন, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সাংবাদিকতার নীতি নৈতিকতার চর্চা বা মূল্যবোধের যে জায়গা, এটিও তো এক ধরনের চ্যালেঞ্জের মুখেই। আপনি যেমন বলছিলেন যে এখন অনেক দিক থেকে সংবাদ আসছে, অনেকভাবে সংবাদ ছড়িয়ে পড়ছে, এই জায়গায় বিবিসির চর্চাটি এখন কেমন, আবার কেমন দেখছেন আপনি বাংলাদেশের মিডিয়াকেই? বিবিসির চর্চা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, আমি বলবো। এখানে যাচাই বাছাই একটা ব্যাপার আছে, যে খবরটা সত্য না মিথ্যা সেটা যাচাই বাছাইয়ের ব্যাপার আছে, এবং যদি সত্য হয় এবং খবরটা প্রয়োজনীয় কিনা, অর্থাৎ আমাদেরকে জাজ করতে হবে যে আমাদের যে শ্রোতা সমাজ বা পাঠক সমাজ বা দর্শক, তাদের জন্য এই খবরটা গুরুত্বপূর্ণ কিনা। এই জাজমেন্টটা আমাদেরকে দিতে হবে, কারণ এটাই আমাদের কাজ। এবং সেই জাজমেন্টটা যদি হ্যাঁ, এটা আমাদের দর্শক শ্রোতাদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই আমরা এটা প্রচার করব। সেটা যদি কাউকে অখুশি করে তাহলে করবে, এটা আমাদের করার কিছু নাই, খবরের ধর্মই তাই। এবং আজকাল একটা জিনিস আছে সিটিজেন জার্নালিজম, যে আপনার সিটিজেনরাই আপনাকে খবর পাঠায়, ছবি, ভিডিও, তথ্য। তো সেটা খুবই জটিল একটা ব্যাপার, কারণ কে কোথা থেকে কোন স্বার্থ নিয়ে কি পাঠাচ্ছে আপনাকে, সেটা আপনাকে যাচাই করতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে সেটা যাচাই করতে যে ধরনের সময় ব্যয় করতে হবে, যে ধরনের লোকবল নিয়োগ করতে হবে, সেটা আমাদের নেই। কাজে ওই জায়গাটা আমরা একটু এড়িয়ে চলি, সিটিজেন জার্নালিজম। কিন্তু যেটা আমাদের একেবারেই ফলো করতে হয় সেটা হচ্ছে দুটো ক্রিটিক্যাল জায়গায়, সেটা হচ্ছে মানহানির ব্যাপার। কোনো ব্যক্তির মানহানি হতে পারে এরকম কোনো বক্তব্য যাতে আমরা না প্রচার করি। এটা শুধু আমাদের নিজেদের না, আমাদের অনুষ্ঠানে যেন অন্য কেউ কারো কণ্ঠ দিয়ে সেরকম মন্তব্য না যায়। এবং আদালত অবমাননা, এই দুটো জায়গায় আমাদেরকে কঠিনভাবে অনুসরণ করতে হয়, কারণ বিবিসির যেই সম্পাদকীয় নীতিমালা আছে, এই দুটো গাইডলাইন্স, তার একটা বড় অংশই হচ্ছে এই দুটো বিষয়ে। সো আমরা এইভাবেই আমাদের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করি। আমি বলছি না যে আমরা সব ক্ষেত্রে সফল হই, মাঝে মধ্যে ব্যর্থতা আছে, মাঝে মধ্যে ফাঁক ফুকর দিয়ে অনেক কিছু বেরিয়ে যায় যেটা অনেকে চোখে পড়ে না। কিন্তু মূল কথা হচ্ছে যে ওভারঅল টোন যেটা আমাদের অনুষ্ঠানের, সেটা যেন ইম্পার্শাল এবং অবজেক্টিভ হয়, এবং মানুষের যেন আস্থা থাকে যে যদি ভুল হয় সেটা অ্যাকচুয়ালি একটা ভুল, এবং এটা কোনো ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ না। আর স্থানীয় গণমাধ্যমের যে কথা বললেন, সেখানে চ্যানেল আইয়ের পরিচালক সংবাদ শাহেদ সিরাজকে আমি সিরাজের সাক্ষাৎকার নিয়েছিলাম কয়েক মাস আগে লন্ডনে, এবং এই বিষয়ে একটা বিস্তর আলোচনা হয়েছিল তার কাছে। এবং তিনি বলছিলেন যে, এবং এটা আমারও ভিউ, যে বিবিসির যেরকম একটা নিজস্ব গাইডলাইন আছে, এডিটোরিয়াল গাইডলাইন, যেটা বিবিসির সব সাংবাদিকদের ফলো করতে হয় এবং সাংবাদিকদের জাজ করা হয় ওইটার ভিত্তিতে, সেরকম একটা স্ট্যান্ডার্ড বাংলাদেশের মিডিয়া থাকা দরকার। কিন্তু এইটা এখনো কেউ গড়ে তুলতে পারেনি, না পেরেছে কোনো একক প্রতিষ্ঠান, চ্যানেল আই তাদের নিজস্ব ওইভাবে গাইডলাইন তৈরি করতে পারেনি, বা ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল তারা একত্রিত হয়ে নিজেদের জন্য একটা গাইডলাইন তৈরি করতে পারেনি, যার ফলে সরকার একটি আইন নিয়ে আসছে। এবং এই আইনের অনেক কিছু আছে যেটা হয়তো সংবাদ মাধ্যম কর্মীদের একদমই পছন্দ নয়, কিন্তু
সরকার বলছে তোমরা করতে পারছো না, এখন আমি তোমাদের জন্য করে দিচ্ছি, নীতিমালা। কিন্তু এই নীতিমালা সরকারের স্বার্থের দৃষ্টিভঙ্গি থেকে করা হচ্ছে। সংবাদ কর্মীদের যেটা করা উচিত একটা নীতিমালা যেটা সংবাদপত্র বা গণমাধ্যমের স্বাধীনতার প্রেক্ষিতে এবং জনগণের জানার অধিকারের প্রেক্ষিতে, এই দুইটা প্রেক্ষিতেই নীতিমালা হওয়া প্রয়োজন। কিন্তু সরকার সেভাবে করছে কিনা সেটা যারা আর কি ওই নীতিমালা নিয়ে কাজ করেছেন এবং সংবাদপত্রের তারাই বলতে পারবেন। মানে আপনি লিখিত গাইডলাইন বা নীতিমালা, লিখিত গাইডলাইন, হ্যাঁ। এছাড়া এক ধরনের আবশ্যিক এক ধরনের চর্চাগত দিক থেকে একটা জিনিস থাকে যেটা দিয়ে আসলে এখন আপাতত চলা হচ্ছে আমাদের বাস্তবতাটা। হ্যাঁ, এটা খুব অ্যাডহক বেসিসে, এবং অনেক সময় দেখা যায় যে কোনো একটা চ্যানেলে কোনো একটা খবর প্রচার করা হলো যেটা নিয়ে অন্যান্য সাংবাদিকরা খুব তীব্র প্রতিবাদ করলেন ফেসবুকে, এবং এটা নিয়ে অনেক কথাবার্তা হলো যে এটা সাংবাদিকতার নৈতিকতার বাইরে, এটা ঠিক হয়নি ইত্যাদি। কিন্তু আবার যারা সমালোচনা করছেন তারা নিজেদের কাজ করার সময় কতটুকু ওই ধরনের নৈতিকতা মেনে চলেন সেটাও আবার একটা জিজ্ঞাসার ব্যাপার। তো আমরা এবার একটু আজকের দৈনিকের শিরোনামগুলোর দিকে যাই। প্রথমে যে শিরোনামটি চোখে পড়ে সেটি হচ্ছে ঢাকায় সবচাইতে বড় ডিজিটাল উৎসব শুরু হয়েছে, ডিজিটাল ওয়ার্ল্ড 2016 উৎসবটির নাম। সেটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন। সেখানে তিনি, আমরা যেরকম একটি বিষয়ে কথা বলছিলাম সেরকম একটি বিষয়ে তিনি জোর দিয়েছেন, বলেছেন যে ফুল প্রুফ সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে হবে, সাইবার নিরাপত্তা যেন বজায় থাকে। এই ডিজিটাল উৎকর্ষের সময় এটি খেয়াল রাখতে হবে বিশেষ করে। ফুল প্রুফ, এই দুটো ওয়ার্ড, ফুল প্রুফ, এটা একটা ওয়ান ওয়ার্ড অ্যাকচুয়ালি। এই শব্দটা খুবই কঠিন, কারণ কোন নিরাপত্তা একেবারে নিচ্ছিদ্র, একেবারে ফুল প্রুফ হতে পারে সেটা ভাবাও একটু কঠিন। কারণ কোনো না কোনো গোষ্ঠী, কোনো না কোনো ব্রিলিয়ান্ট ক্রিমিনাল মাইন্ড একটা ফাঁক ফোকর বার করবে। সে কারণেই তো সবসময় যারা নিরাপত্তার কাজে নিয়োজিত তাদেরকে নিজেদেরকে সারাক্ষণ আপডেট করতে হয়। আর এই প্রযুক্তির ব্যাপারে যেটা, যে একটা টেন্ডেন্সি থাকে যে মাথা ব্যথা হলে মাথাটা কেটে ফেলার জন্য। সো ফেসবুক কিছু ঝামেলা করছে, আমি ফেসবুক বন্ধ করে দিলাম। কিন্তু ফেসবুক যে বিশাল উপকারের জায়গা, মানুষের একটা মতামত শেয়ার করার জায়গা, খবর শেয়ার করার জায়গা এবং ব্যবসা বাণিজ্য করার জায়গা, ইন্ডিভিজুয়ালরা ব্যবসা বাণিজ্য করে, সেটা একটা সমাজ একটা উপকারী একটা কি বলবো একটা অ্যাপ্লিকেশন। সেখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে, সেখানে কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি হতে পারে। আপনি ক্রিমিনাল অ্যাক্টিভিটিটাকে আটকানোর ব্যবস্থা না করে যদি ওই গাছটাকে কেটে দেন তাহলে তো সেটা ঠিক প্রপার গভর্নেন্স হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমি বলবো যে ফুল প্রুফ নিরাপত্তা হয়তো কোনো দেশই কোনো সময় ইনশিওর করতে পারবে না, কিন্তু মূল কথা হচ্ছে যেন প্রযুক্তির প্রসার এবং জনগণ যাতে প্রযুক্তি ব্যবহার করতে পারে, প্রযুক্তির যদি অ্যাক্সেসটা থাকে, সেটা যেন নিরাপত্তার স্বার্থে বন্ধ করে না দেওয়া হয় বা নিরাপত্তার কথা বলে যেন বন্ধ করে না দেওয়া হয়। অনেক ধরনের প্রযুক্তি আছে, যেমন এই ধরুন ড্রোন দিয়ে ক্যামেরা ফিট করে মানুষ অনেক কিছু করছে। বিশেষ করে আপনার মুভি মেকিং, আপনার নিউজ, টেলিভিশন নিউজ, ড্রোনে ক্যামেরা ফিট করে কত কিছু করছে। অথচ এই ড্রোন নিয়ে একটা বিতর্ক আছে বাংলাদেশে যে ড্রোন আমদানি করা নিষিদ্ধ, কারণ এটা নিরাপত্তার প্রতি হুমকি। তো নিরাপত্তার প্রতি যদি হুমকি হয়ে থাকে তাহলে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন ক্ষেত্রে এটা নিরাপত্তার জন্য হুমকি, এবং সেই সব ক্ষেত্রে আপনি ব্যবস্থা নেবেন। কিন্তু একেবারে নিষিদ্ধ করে দেওয়া মানে হচ্ছে যারা এটাকে শিল্পের স্বার্থে, অর্থনীতির স্বার্থে ব্যবহার করত তারা বঞ্চিত হচ্ছে। কাজে এই মানে জনগণের যে অ্যাক্সেস টু টেকনোলজি, এইটা যেন ব্যাহত না হয় নিরাপত্তার কারণে, সেটাই হচ্ছে মূল বিষয়। এর বাইরে আরেকটি বড় শিরোনাম হচ্ছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল 22-23 তারিখে নতুন নেতৃত্ব আসবে, নতুন কমিটি হবে। তো এই নেতৃত্বগুলো নিয়ে নানান রকম বা কাউন্সিলকে ঘিরে নানান রকম শিরোনাম রয়েছে আজকের সংবাদপত্রে। আওয়ামী লীগ বা বিএনপির বড় দলগুলো যখনই কাউন্সিল হয় তখনই পত্র পত্রিকায় অনেক জল্পনা কল্পনা হয়, এবং বিশেষ করে সভানেত্রী পদের পরিবর্তনের কোনো জল্পনা কল্পনা হয় না স্বাভাবিক কারণে। কিন্তু তার নিচে সাধারণ সম্পাদক আওয়ামী লীগের বা মহাসচিব বিএনপির, সেই পদের রদবদল নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক কথাবার্তার পরে যিনি সাধারণ সম্পাদক ছিলেন তিনি সেই পদে বহাল থাকেন। এখন আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক তিনি যদি ডিসাইড করেন যে তিনি পদ থেকে সরে দাঁড়াবেন, তাহলে একটা প্রশ্ন আসে কে হবে তার স্থলাভিষিক্ত কে হবেন। কিন্তু উনি যদি ডিসাইড করেন যে না উনি পদে বহাল থাকবেন, তাহলে কি মনে হয় যে কেউ তাকে চ্যালেঞ্জ করবে তার পদের জন্য? আমার তো মনে হয় না, কারণ আওয়ামী লীগের সেই ধরনের ঐতিহ্য গত 20 বছরে হয়তো এক সময় ছিল, যখন 50-এর দশকে 60-এর দশকে হয়তো ছিল, কিন্তু সাম্প্রতিককালে নেই।
কাজেই কতটুকু রদবদল হবে এবং কিভাবে হবে এটাও একটা বড় ব্যাপার, যে একটা বড় দলে নেতৃত্বের রদবদল কি নির্বাচনের মাধ্যমে হবে নাকি সভানেত্রীর নির্দেশে হবে। সভানেত্রীর নির্দেশে হলে একরকম কোয়ালিটি হবে, আর যদি নির্বাচনের মাধ্যমে হয় তাহলে আরেক ধরনের কোয়ালিটি হবে। তো কিভাবে হবে এই রদবদলটা সেটাও কিন্তু পরিষ্কার না, আদৌ হবে কিনা সেটা তো একেবারেই পরিষ্কার না। কাজে এটা আমি বলবো এখন সবই কল্পনায়। তো অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আজকে আপনি দর্শকদের উদ্দেশ্যে বিবিসি বাংলার এই 75 বছর পূর্তিতে যদি শেষ কিছু বলেন। বাণী দেওয়ার কোনো অভ্যেস আমার নেই, খালি এটুকু বলবো যে বিবিসি বাংলা 75 বছর পার করেছে এবং 75 বছর পরও বিবিসি বাংলা খুবই শক্তিশালী অবস্থানে আছে এবং নতুন মাধ্যমে নতুনভাবে বিকশিত হচ্ছে। একই সাথে বিবিসি বাংলা তার যেই মৌলিক সাংবাদিকতার মূল্যবোধ সেটা ধরে রেখেই নতুন দিগন্ত উন্মোচন করছে বলতে পারেন। সেদিক থেকে আমি বলবো যে প্রথমত যে বিবিসি বাংলা যারা শোনেন, দেখেন, পড়েন তাদেরকে অভিনন্দন আমাদের এই বিশাল জয়ন্তীতে। আর ভবিষ্যতে আমরা একইভাবে নির্ভরযোগ্য সাংবাদিকতা চালিয়ে যাব সেই প্রতিশ্রুতি আমি করতে পারি। অনেক ধন্যবাদ একটা সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, চ্যানেল আইয়ের সঙ্গে থাকবেন। গ্রামীণফোন আজকের সংবাদপত্রের আজকের আয়োজন এখানে শেষ করছি। শুভরাত্রি। নেই তাসকিন আহমেদ।